আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে একটু দেরি হয়ে গেল, সমস্যা নাই, শুরু করি আমরা। আইআরবি মিটিং কবে? আইআরবি মিটিং মঙ্গলবার। আর আমি তাহলে দেব শনিবার। অ্যাক্রিডিটেশন। তো ভাই আসি। আচ্ছা ঠিক আছে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এর আগে আমরা 4টা লেকচার পড়ছি, 1 2 3 4, ঠিক আছে? তো আমরা মাঝখান দিয়ে 5 এবং 6 লেকচার বাদ দিচ্ছি। 5 এবং 6 লেকচার আমরা ফাইনালের জন্য পড়ব। আমরা আজকে 7 এবং 8 লেকচার পড়ার চেষ্টা করব। 7 নাম্বার লেকচার এবং 8 নাম্বার লেকচার। আর এখান থেকে আপনাদের মিডে কোশ্চেন থাকবে 1 2 3 4 7 8, এই 6টা লেকচারের উপর মিডে আপনাদের কি থাকবে, কোশ্চেন থাকবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি। 7 নম্বর লেকচারে যেটা করব আমরা হচ্ছে সেটা সেল ডিভিশন। তাহলে ফার্স্ট অফ অল সেল ডিভিশন পড়ার আগে আমাদের জানতে হবে যে সেল কি বা সেল বায়োলজিটা কি। সেল হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার অফ দি লিভিং বডি enclosed by semi-permeable membrane, contains different organelles and play roles as a functional unit is called cell. তাহলে সেল হচ্ছে আমাদের দেহের একটা বেসিক ইউনিট, ঠিক আছে? একটা বেসিক ইউনিট যেটা কিনা কি করে, একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা আবৃত থাকে এবং এর মধ্যে বিভিন্ন ধরনের অর্গানালিস থাকে এবং এটা আমাদের বডির ফাংশনাল ইউনিট হিসেবে কাজ করে। তাহলে বোঝা গেল, তাহলে সেল হচ্ছে আমাদের বডির স্ট্রাকচারাল ইউনিট এবং সেটা আমাদের ফাংশনাল ইউনিট হিসেবেও কাজ করে। এই সেলটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা আবৃত এবং এর ভেতর বিভিন্ন ধরনের কি থাকে, অর্গানালিস থাকে। বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। এখন আসি ডিফাইন সেল বায়োলজি। তো সেল বায়োলজি আমাদের কোর্সের নাম। আমরা কি জানি যে সেল বায়োলজিটা কি? সেল বায়োলজি কি সেটা আপনাদের কাজ, এটা আপনারা পড়বেন, গুগল থেকে পড়বেন, ঠিক আছে? বা বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে বিভিন্ন রকম সংজ্ঞা পাবেন আপনারা, ঠিক আছে? তো সেল বায়োলজি আপনারা এটা নিজেদের কাজ নিজেরা পড়ে পরীক্ষা যদি আসে ওইভাবে লিখবেন। বোঝা গেল? আমি এটা বলবো না। জি স্যার। ওকে, এখন আসি টাইপস অফ সেল। এখন সেলের গঠনের উপর ভিত্তি করে বা একটা সেল কতটা সুগঠিত তার উপর ভিত্তি করে সেলকে দুই ভাগে ভাগ করা হয়, একটা প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, ঠিক আছে? একটা সেল কতটা অর্গানাইজড, কতটা সুগঠিত, এইটার উপর ডিপেন্ড করে সেলকে তাহলে কয়টা ভাগে ভাগ করা হচ্ছে? দুই ভাগে, একটা প্রোক্যারিওটিক, একটা হচ্ছে ইউক্যারিওটিক। এখন আসি প্রোক্যারিওটিক কি? যে সমস্ত সেলের সেল নিউক্লিয়াস বা অন্যান্য অর্গানালিস সুগঠিত নয়, এদের সুগঠিত নিউক্লিয়াস থাকবে না, এই সেলটা একদম অগোছালো টাইপের। একটা সেলের যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সেটা এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে নাই। সুগঠিত নিউক্লিয়াস নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই, শুধুমাত্র রাইবোজোম ছাড়া অন্যান্য কোনো অর্গানালিজও নাই। সেই সেলটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এটা নিম্ন শ্রেণীর একটা সেল। আর এই প্রোক্যারিওটিক সেল কাদের থাকে জানেন? এককোষী বিভিন্ন ধরনের জীব, যেরকম ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের সেল হচ্ছে প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিকের বাংলা হচ্ছে আদি কোষ। বোঝা গেল? প্রোক্যারিওটিক সেলের বাংলা হচ্ছে কি? আদি কোষ। তাহলে এই প্রোক্যারিওটিক সেল বলতে আমরা কি বুঝতেছি? নিম্ন শ্রেণীর সেল, যে সমস্ত সেলের নিউক্লিয়ার মেমব্রেন সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়, রাইবোজোম ছাড়া অন্যান্য অর্গানালিস নাই, এই সমস্ত সেলকে আমরা কি বলছি? প্রোক্যারিওটিক সেল স্যার। আর ইউক্যারিওটিক সেল,
ইউক্যারিওটিক সেলের বাংলা হচ্ছে প্রকৃত কোষ, ঠিক আছে। এই প্রকৃত কোষ কি, যে সমস্ত সেলের সুগঠিত নিউক্লিয়াস আছে, বিভিন্ন ধরনের যা যা অর্গানালিজ থাকা দরকার সবগুলাই সুগঠিত এবং অর্গানাইজড, ঠিক আছে, এই সেলটাকে বলা হয় ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল কাদের থাকে, যারা মাল্টি সেলুলার অর্গানিজম, যেমন বহুকোষী প্রাণী, যেমন আমরা, আমাদের হিউম্যান সেল কি ধরনের সেল বলেন তো, পরীক্ষায় আসে এটা বা ভাইভাতে ধরতে পারে, কি ধরনের সেল, ইউক্যারিওটিক। বুঝতে পারলেন? এখন আসি সেল ডিভিশন। আচ্ছা, আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম মায়ের পেটে, ঠিক আছে, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, তখন কি আমরা এত বড় ছিলাম? আমরা তখন একটা মাত্র সেল ছিলাম, ঠিক আছে। তখন আমাদের বডিতে কয়টা সেল ছিল? মাত্র একটা। আর এখন আমাদের বডিতে কত অসংখ্য সেল না, আমাদের বডিতে অসংখ্য বিলিয়ন সেল আছে, ঠিক আছে। তাহলে একটা সেল থেকে এতগুলো সেল কিভাবে হলো? যেভাবে হলো, তার মানে কি একটা সেল ভাগ হয়ে, একটা সেল থেকেই তো এতগুলো ভাগ হয়েছে, তাই না? জি স্যার। তাহলে এই যে প্রক্রিয়া, একটা সেল থেকে একাধিক সেল তৈরি হওয়ার যে প্রসেস, এটাকে কি বলা হচ্ছে? সেল ডিভিশন। কি? সেল ডিভিশন। বোঝা গেল? এই যে দেখেন, একটা সেল থেকে কি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে দুইটা সেলে কনভার্ট হলো, এখান থেকে আরো দুইটা, এখান থেকে আরো দুইটা, এভাবে পর্যায়ক্রমে আমরা কিন্তু মাল্টি সেলুলার অর্গানিজমে পরিণত হয়েছি। শুরুতে কিন্তু আমাদের একটাই সিঙ্গুলার সেল ছিল, ঠিক আছে, সিঙ্গেল সেল ছিল। তাহলে সেল ডিভিশনের ডেফিনেশন কি? সেল ডিভিশন ইজ দি প্রসেস বাই হুইচ এ প্যারেন্ট সেল ডিভাইডস ইনটু টু ডটার সেলস। এখন টাইপস অফ সেল ডিভিশন। সেল ডিভিশন মূলত তিন প্রকার, একটা বাইনারি ফিশন, মাইটোসিস এবং মিওসিস। বাইনারি ফিশন সাধারণত নিম্ন শ্রেণীর ইউক্যারিওটিক কোষে হয়ে থাকে, প্রোক্যারিওটিক কোষে হয়ে থাকে। তাহলে বাইনারি ফিশন প্রক্রিয়ায় সেল ডিভিশন হয় কোন ধরনের সেলের? প্রোক্যারিওটিক সেলের, যে সমস্ত সেল নিম্ন শ্রেণীর। তাহলে বাইনারি ফিশন একটা সিম্পল সেল ডিভিশন প্রসেস, যেটা ইজিলি একটা সেল থেকে দুইটা ভাগে ভাগ হয়ে দুইটা সেলে পরিণত হয়, কোনো জটিল কোনো প্রক্রিয়া নেই এখানে। বোঝা গেল? তাহলে বাইনারি ফিশন ইজ এ টাইপ অফ সেল ডিভিশন দ্যাট টেকস প্লেস ইন প্রোক্যারিওটস, জেনারেল ব্যাকটেরিয়া এন্ড আর্কিভ। জেনেটিক ম্যাটেরিয়াল যেমন নিউক্লিয়েট is in these cells is arranged in a single circular chromosome of the DNA. এখন আসি, তাহলে আমরা তাহলে বাইনারি ফিশন হয় কাদের বলেন তো? বাইনারি ফিশন হচ্ছে নিম্ন শ্রেণীর যে সমস্ত সেল রয়েছে প্রোক্যারিওটিক সেল তাদের। তো আমরা মূলত আমাদের ফোকাস হচ্ছে ইউক্যারিওটিক সেল ডিভিশনের দিকে। কোথায়? ইউক্যারিওটিক সেল ডিভিশনের দিকে। বোঝাতে পারলাম আমি? তো ইউক্যারিওটিক সেল ডিভিশন কত প্রকার তাহলে? বাইনারি ফিশন হচ্ছে প্রোক্যারিওটিকে, আর মাইটোসিস এবং মিওসিস হবে কাদের বলেন তো? ইউক্যারিওটিকে। বোঝা গেল? মাইটোসিস এবং মিওসিস হচ্ছে কাদের? ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলে। তাহলে ইউক্যারিওটিক সেল ডিভিশন দুই প্রকার, মাইটোসিস এবং মিওসিস। তো শুরুতে আমরা সেল ডিভিশনের পূর্বে কিছু ঘটনা ঘটে সেটা আমরা পড়ব। ইউক্যারিওটিক সেল সাইকেল। তো সেল ডিভিশন কিন্তু সেল সাইকেলের একটা অংশ, ঠিক আছে। সেল সাইকেল একটা বড় একটা প্রক্রিয়া যার মধ্যে অল্প একটা জায়গা জুড়ে সেল ডিভিশন হয়ে থাকে। তাহলে সেল ডিভিশন পড়ার আগে আমরা একটু সেল সাইকেল সম্পর্কে জানি। সেল সাইকেল কি? সেল গ্রোস in an appropriate environment, chromosomes are replicated. তাহলে সেল সাইকেলে সেলগুলা কি হয়? বৃদ্ধি প্রাপ্ত হয়। মানে সেল সাইকেলে সেলগুলা পূর্ণবয়স্ক হয়ে যায়, ম্যাচিউরড হয়। ম্যাচিউর হওয়ার আগে কি একটা সেল ডিভাইড হতে পারবে? না স্যার। একটা সেল তখনই ডিভাইড হবে যখন তার বয়স পূর্ণ হয়ে যাবে। তাহলে ফার্স্ট অফ অল সেল ডিভিশনের পূর্বের যে কাজগুলা সেগুলাই মূলত সেল সাইকেলে ঘটতেছে। তাহলে একটা সেলকে প্রিপারেশনের জন্য সময় দিতে হবে, ঠিক আছে। প্রিপারেশনের বিভিন্ন ফেজ রয়েছে। তো সেই প্রিপারেটরি ফেজের মধ্যে কি ঘটে? সেলের সাইজ বৃদ্ধি পায়। তারপরে সেলের ভিতর যে ডিএনএ আছে সেগুলো রেপ্লিকেটেড হয়। রেপ্লিকেট মানে কি? কপি তৈরি হওয়া।
ঠিক আছে, এক সেট থাকলে সেটা 2 সেট হয়ে যায়, কারণ ওই সেলটাই পরবর্তীতে ডিভাইড হয়ে কয়টা সেলে পরিণত হবে? 2টা। তাহলে আমার ক্রোমোজোম এক সেট থাকলে আর হবে নাকি ক্রোমোজোম 2 সেট লাগবে? যেহেতু ওই সেলটা পরবর্তীতে ডিভাইড হয়ে 2টা সেলে পরিণত হবে, তাহলে ক্রোমোজোম সেট কয়টা লাগবে আমাদের? 2টা স্যার। 2 সেট লাগবে। তার মানে ক্রোমোজোমকে কি তৈরি কপি হতে হবে, ক্রোমোজোম কি হতে হবে? কপি হতে হবে, রেপ্লিকেশন হতে হবে। মাইটোটিক সেল ডিভিশন প্রোডিউসেস ডটার সেলস আইডেন্টিক্যাল টু দি প্যারেন্ট। এরপরেই না মাইটোটিক সেল ডিভিশন হবে। এই মাইটোটিক সেল ডিভিশন মূলত এমন এক ধরনের সেল ডিভিশন প্রক্রিয়া যেখানে মাতৃকোষ থেকে অর্থাৎ প্যারেন্ট কোষ থেকে যে ডটার কোষগুলো তৈরি হয় সেগুলো হুবহু মাতৃকোষের মতোই দেখতে হয়। এদের ক্রোমোজোম সংখ্যাও মাতৃকোষের সমান হয়ে থাকে। বোঝা গেল? জি স্যার। এই মাইটোসিস সেল ডিভিশন গুলো মূলত আমাদের দেহকোষে হয়ে থাকে। মাইটোসিস সেল ডিভিশন আমাদের দৈহিক বৃদ্ধি ঘটায়, ঠিক আছে, আমাদের ক্ষতপূরণ করে। একটা সেল মরে গেলে সেটা মাইটোটিক ডিভিশনের মাধ্যমে আবার কি হয়? পুনরায় ওই জায়গাটা পূরণ হয়। এখন আসি, দি টাইমিং অফ রেপ্লিকেশন এন্ড সেল ডিভিশন ইজ হাইলি রেগুলেটেড। ওকে, তাহলে মাইটোটিক সেল ডিভিশন হওয়ার পূর্বে আমাদের সেল সাইকেল দরকার। সেল সাইকেলে সেলগুলা বৃদ্ধি পাচ্ছে, ক্রোমোজোমগুলোর কপি তৈরি হচ্ছে এবং মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে একটা প্যারেন্ট সেল থেকে একই রকম দেখতে হুবহু 2টা ডটার সেল পরিণত হয়। আর মাইটোটিক সেল ডিভিশন হয় কোন ধরনের কোষে? দেহকোষে। কোথায়? দেহকোষে। অর্থাৎ দেহকোষ কোনগুলা? জনন কোষ বাদ দিয়ে যা যা আছে সবগুলাকে কি বলা হয়? দেহ কোষ। জনন কোষ কোনগুলা? জনন কোষ শুক্রাণু এবং ডিম্বাণুর নাম শুনেননি আপনারা? এগুলাকে বলা হয় কি? জনন কোষ। জনন কোষ মূলত প্রোডাকশনের সাথে জড়িত। জনন কোষ কি? জনন কোষ মূলত রিপ্রোডাকশনের সাথে জড়িত। যে সমস্ত সেল রিপ্রোডাকশনে ভূমিকা রাখে অর্গানিজমে তাদেরকে বলা হয় জনন কোষ। আর দেহ কোষ কি? যে সমস্ত সেলের ডিভিশনের ফলে একটা প্রাণীর দৈহিক বৃদ্ধি ঘটে তাদেরকে বলা হয় দেহ কোষ। তাহলে মাইটোসিস প্রক্রিয়া কোন ধরনের কোষে হয়ে থাকে? দেহকোষে। দেহকোষে। আর মিওসিস? মিওসিস হয় কোথায়? জনন কোষে। জনন কোষে। জনন কোষের উদাহরণ কি কি? শুক্রাণু এবং ডিম্বাণু। ওকে, এখন আসি। তো ইউক্যারিওটিক সেল সাইকেলের মূলত কি 2টা স্টেজ আছে। কি? 2টা মেজর ফেজ আছে। তাহলে সেল সাইকেলের কয়টা ফেজ বা স্টেজ? 2টা। একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোসিস। বললাম না মাইটোসিস হচ্ছে সেল সাইকেলেরই একটা অংশ। তাহলে ইউক্যারিওটিক সেল সাইকেল সেল সাইকেলের মধ্যে কয়টা স্টেপ আছে বা কয়টা স্তর আছে? 2টা। একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা কি? মাইটোসিস। মাইটোসিস। তাহলে ইন্টারফেজ শব্দের বাংলা হচ্ছে বিরতি পর্যায়। ইন্টারফেজ হচ্ছে বিরতিকালীন সময় বা প্রিপারেটরি ফেজও বলা হয় এটাকে। ইন্টারফেজ হচ্ছে এমন এক ধরনের দশা যেখানে সেল ডিভিশন হওয়ার জন্য যা যা প্রয়োজন, যত রকমের প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিটা সেল কোথায় গ্রহণ করে থাকে? ইন্টারফেজে। বোঝা গেল? তাহলে টোটাল সেল সাইকেলের ইন্টারফেজের সময়টাই মূলত বেশি। 90 থেকে 95% সময় ব্যয় হয় কোথায়? ইন্টারফেজে। আর বাকি 5 থেকে 10% সময় ব্যয় হয় কোথায়? মাইটোসিসে। তাহলে ইন্টারফেজ মানে প্রিপারেশনের পর্যায় বা প্রস্তুতির সময়। এই ইন্টারফেজকে আবার 3টা সাব ফেজে ভাগ করা হয়। একটা হচ্ছে G1 ফেজ বা গ্যাপ 1 ফেজ, একটা হচ্ছে সিনথেসিস ফেজ, আর এটা কি বলেন তো? G2 ফেজ। তাহলে এই যে এই বৃত্ত বা সার্কেলের মাধ্যমে এখানে আমরা কি দেখিয়েছি দেখেন তো? সেল সাইকেল দেখিয়েছি। সেল সাইকেলের প্রথমে কি থাকে বলেন তো? ইন্টারফেজ। ইন্টারফেজ কোথায় থেকে কোন পর্যন্ত দেখতে পাচ্ছেন? ইন্টারফেজ এই যে এই হলুদ অংশ দেখেন। ইন্টারফেজ কোথা থেকে কোন পর্যন্ত? এই ছোট্ট এম লেখা এই হলুদ অংশ বাদ দিয়ে বাকি এই যে কি কালার এটা? আচ্ছা, যে কালারই হোক,
কমলা কিনা জানি না, কাঠালি মনে, আচ্ছা ব্রাউন। এই কালার যেটা দেখতে পাচ্ছেন এম লেখা, ছোট্ট এম লেখা বাদ দিয়ে বাকি যে সময়টুকু, সেই সময়ের মধ্যে কি ঘটনা ঘটে? এই সময়টাই মূলত কি ইন্টারফেস। ইন্টারফেস। তাহলে ইন্টারফেস কত বড় দেখতে পাচ্ছেন, একদম এখান থেকে ঘুরে 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 এই পর্যন্ত। আর মাইটোসিস কত ছোট দেখতে পাচ্ছেন, অল্প না, খুবই অল্প। তাহলে টোটাল সেল সাইকেলের বেশিরভাগ, প্রায় 90 থেকে 95 ভাগ সময় কোথায় ব্যয় হয়ে যাচ্ছে? ইন্টারফেসে। আর বাকি 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হচ্ছে মাইটোসিসে। ওকে, ইন্টারফেজের আবার কয়টা দশা আছে বললাম আমি, দেখেন তো। সাবস্টেজ কয়টা? 3টা। এই যে প্রথমে কি আছে দেখেন তো, G1 ফেজ, তারপরে কি আছে S ফেজ, তারপরে G2 ফেজ। বোঝা গেল? জি স্যার। ওকে, ফার্স্ট অফ অল আমরা এখন পড়ব হোয়াট ইজ G1 ফেজ বা গ্যাপ 1 ফেজ। এই গ্যাপ 1 ফেজে কি বা ঘটে? তাহলে শুরুতে আমরা গ্যাপ 1 ফেজ দেখি। তাহলে G1 ফেজ এমন একটা পিরিয়ড, দি পিরিয়ড অফ সেল সাইকেল ফ্রম দি এন্ড অফ সেল ডিভিশন, অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়ায় সেল ডিভিশন যখন শেষ হয়ে যায় তখন থেকে নতুন করে ডিএনএ রেপ্লিকেশন অর্থাৎ সিনথেসিস পর্যায়ের পূর্ব পর্যন্ত যে সময়, অর্থাৎ মাইটোসিস শেষ হওয়ার পর থেকে এস ফেজ শুরু হওয়ার পূর্ববর্তী যে সময়, সেই সময়টাকে কি বলা হয়? G1 ফেজ। G1 ফেজে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ফার্স্ট অফ অল দি ফার্স্ট ফেজ অফ ইন্টারফেজ। তাহলে G1 ফেজ হচ্ছে ইন্টারফেজের প্রথম দশা। অকার্স জাস্ট আফটার দি সেল ডিভিশন, এটা সেল ডিভিশনের পরপরই শুরু হয়। মোস্ট লেন্দিয়ার ফেজ, অর্থাৎ এখানে প্রায় 10 থেকে 11 ঘন্টা সময় ব্যয় হয়। ঠিক আছে, টোটাল সেল সাইকেল যদি 24 ঘন্টা হয়, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় ব্যয় হয় ইন্টারফেজে, আর 1 ঘন্টা ব্যয় হয় মাইটোসিস ফেজে। আর এর মধ্যে ইন্টারফেজে 23 ঘন্টার মধ্যে 10 থেকে 11 ঘন্টা ব্যয় হয় কোথায় বলেন তো? G1 ফেজে। এই G1 ফেজ ইজ রেসপন্সিবল ফর দি ডিটারমিনেশন অফ দি ফেট অফ দি সেল। এই G1 ফেজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেলের ভাগ্য নির্ধারণে, অর্থাৎ এই সেলটা মাইটোসিস পর্যন্ত যাবে কিনা। তাহলে একটা সেল ডিভিশন হওয়ার আগে একে বিভিন্ন স্টেপ পার হতে হচ্ছে, এমনি এমনি সেল ডিভিশন হবে না। এটা খুবই কন্ট্রোলড একটা প্রসেস। ঠিক আছে, আপনার সেলের মধ্যে যদি অ্যাবনরমালিটি থাকে বা ওই সেলটা যদি ক্যান্সার কোষ হয় বা টিউমার সেল হয়, তাহলে সেই সেল কি ডিভিশন হলে আমাদের জন্য ভালো হবে বলেন তো? একটা টিউমার সেল ডিভিশন হওয়া মানে আমাদের দেহে টিউমারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি অ্যাবনরমাল একটা টিউমার সেলকে কি ডিভাইড হতে দিবে আমাদের বডি? স্বাভাবিক নিয়মে আমাদের বডি ডিভাইড হতে দিবে না। এই জন্য একটা সেলকে এই বিভিন্ন স্টেজে চেক করা হয়। G1 ফেজে চেক হয়, S ফেজে চেক হয়, G2 ফেজে চেক হয়। চেকিং এর পর নির্ধারণ করা হয় যে ওই সেলটা ডিভিশন হবে কি না। তাহলে প্রথম যে G1 ফেজ, এটা কিন্তু একটা সেল ডিভিশন হবে কিনা সেটা কিন্তু নির্ধারণ করছে, একটা সেলের ভাগ্য নির্ধারণ করছে। কিভাবে? G1 ফেজের যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে সেলের সাইজ বড় হয়, তারপরে প্রোটিনস আর প্রোডিউসড হুইচ আর রিকোয়ার্ড ফর ডিএনএ সিনথেসিস, এখানে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয় ডিএনএ সিনথেসিসের জন্য, এবং নাম্বার অফ অর্গানালিজ রিমেইন সেম। এই বৈশিষ্ট্যগুলো একটা সেলের মধ্যে যদি না থাকে, G1 ফেজ কখনোই ওই সেলকে অ্যালাউ করবে না এস ফেজে যাওয়ার জন্য। এখানে এক ধরনের গেট থাকে, চেক পয়েন্ট থাকে, অর্থাৎ G1 ফেজ শেষের দিকে একটা কি থাকে? চেক পয়েন্ট থাকে। চেক করা হয় যে G1 ফেজে যে যে ঘটনা ঘটার দরকার ছিল সেগুলা ঘটছে কিনা। যদি ঘটে থাকে তাহলে ওই সেলটাকে কি করবে? G1 ফেজের যে চেক পয়েন্ট আছে সে চেক পয়েন্ট বলবে যে তুমি পরের স্টেজে এসে যাও। আর যদি অ্যাবনরমালিটিস থাকে তখন ওইখানে ওই সেলটা স্টপ হয়ে যাবে, সে আর পরের স্টেজে যেতে পারবে না। বোঝা গেল?
এগুলো কি বুঝতেছেন আপনারা, না আমি খালি রোজা রেখে বক বক করতেছি? জি স্যার, বুঝতেছি। আপনি তো একজনের কথা বলতেছেন, আর বাকি সব কই? স্যার বুঝতে পারতেছি স্যার, ইজি আছে। এগুলো 9-10 এর ব্যাপার, 9-10 এ পড়ে আসছেন এগুলো অনেক। আচ্ছা জি স্যার, জি স্যার। এখন আসি আমরা এস ফেজ। এস ফেজ মানে সিনথেসিস ফেজ। সিনথেসিস কেন বলা হচ্ছে? কারণ এখানে ডিএনএ রেপ্লিকেট হয় বা ডিএনএ সিনথেসিস হয়। তাহলে জি1 ফেজ মনে করেন যে ওই সেলটাকে পারমিট করলো, যে জি1 ফেজ অ্যালাউ করেছে, যে সেলকে বলছে যে তুমি এস ফেজে যাও। এস ফেজে যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটবে, সেখানে ডিএনএ রেপ্লিকেশন হবে, বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হবে যেটা কিনা ডিএনএ রেপ্লিকেশনের জন্য দায়ী। তাহলে এই ঘটনাগুলা এস ফেজে ঘটবে, এবং এই এস ফেজে টোটাল কত ঘন্টা টাইম লাগে? 8 ঘন্টা। তাহলে এস ফেজে যদি সঠিকভাবে ডিএনএ রেপ্লিকেশন না হয়, এই এস ফেজের লাস্টে আরেকটা কি রয়েছে? দরজা আছে, একটা চেক পয়েন্ট আছে। ওইখানে চেক করা হবে সেলকে, যে সেল ঠিকভাবে রেপ্লিকেট হয়েছে কিনা ডিএনএ। যদি হয়ে থাকে ওকে, তাহলে এই এস ফেজের যে চেক পয়েন্ট আছে সেই চেক পয়েন্ট বলবে যে তুমি জি2 ফেজে যাও। আদারওয়াইজ এস ফেজ কি করবে? ওই সেলটাকে বলবে বা ওই সেলটাকে হল্ড করে দিবে, বন্ধ করে দিবে সেল সাইকেলে যাওয়ার থেকে বা সেল ডিভিশন হওয়ার থেকে। বোঝা গেল? এর পরের যে স্টেজ সেটা হচ্ছে জি2 ফেজ। জি2 ফেজ হুইচ ইজ দি শর্টেস্ট ফেজ অফ দি ইন্টারফেস। এটা মাত্র 4 ঘন্টার মতো সময় লাগে। তাহলে 10 থেকে 11 ঘন্টা সময় লাগতেছে জি1 ফেজে, 8 ঘন্টা সময় লাগতেছে জি2 ফেজে, এবং 4 ঘন্টা মাত্র সময় লাগতেছে কোথায় বলেন তো? 4 ঘন্টা মাত্র সময় লাগতেছে জি2 ফেজে। জি2 ফেজ ওই জন্য সবচেয়ে ছোট, ইন্টারফেজের মধ্যে সবচেয়ে ছোট, এবং টোটাল সেল সাইকেলের মধ্যে কিন্তু আমার মাইটোসিস ছোট, মাত্র 1 ঘন্টার মতো সময়। and it is when organelles and protein necessary for cell division are produced. এখানে আরো কি কি ঘটনা ঘটে? এটা লাস্ট ফেজ অফ দি ইন্টারফেস, just occur just after completion of S phase, most shorter phase proteins are produced which are required for cell division. তাহলে যেহেতু এস ফেজ জি2 ফেজ সবার পরে, তাহলে এইখানে আরো অনেক কিছু প্রোটিন তৈরি হয় যেগুলা এই সেল ডিভিশনের জন্য দায়ী বা মাইটোসিসের জন্য দায়ী। তাহলে জি2 ফেজে কি কি তৈরি হচ্ছে? প্রোটিন তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের, যেটা মাইটোসিসের জন্য প্রয়োজন। তারপরে বিভিন্ন ধরনের অর্গানালিজ আছে, ওইগুলাও ডাবল হয়ে যায় এখানে এসে। তাহলে এই ঘটনাগুলো যদি না ঘটে, জি2 ফেজ থেকে এম ফেজের মধ্যে আরেকটা দরজা আছে বা চেক পয়েন্ট আছে, সেখানেও সেল কিন্তু পারমিট করতে পারবে না, সেল কিন্তু অ্যালাউড হবে না, যদি না সে যা যা বৈশিষ্ট্য অর্জনের দরকার ছিল সেটা অর্জন না করে। বোঝা গেল? ওকে, তাহলে আমরা 7 নম্বর লেকচার পড়লাম। সেল ডিভিশনের কিছু পূর্ববর্তী মানে টপিক সম্পর্কে আমরা ধারণা নিলাম, যেন এরপরে আমাদের পড়তে কি হয়, সুবিধা হয়। এরপরে আমরা দেখব 8 নম্বর লেকচার। 8 নম্বর লেকচার যদিও বড়, আমরা সব পড়বো না, আমরা ইয়ে করে পড়বো আর কি। বাদ দিয়ে দিয়ে পড়বো। তাহলে 8 নম্বর লেকচার সেল ডিভিশন। তাহলে আমরা কি কি পড়লাম বলেন তো? জি1 ফেজ পড়লাম, এস ফেজ পড়লাম, ইন্টারফেজ প্রথমে পড়েছি, ইন্টারফেজের মধ্যে জি1 ফেজ পড়লাম, এস ফেজ পড়লাম, জি2 ফেজ পড়লাম। এরপরে কি আছে? এরপরে মাইটোসিস। মাইটোসিস। তাহলে মাইটোসিস হচ্ছে একটা ডিভিশন অফ সোমাটিক সেল। মাইটোসিস হচ্ছে ডিভিশন অফ সোমাটিক সেল। সোমাটিক সেল মানে কি মনে রাখবেন সারা জীবন? সোমাটিক সেলের বাংলা হচ্ছে দেহকোষ, বা যে সমস্ত সেল সেক্সুয়াল বা অ্যাসেক্সুয়াল সেল এদেরকে বলা হয়, নন রিপ্রোডাক্টিভ সেলও বলা হয়, ঠিক আছে, ইন ইউক্যারিওটিক অর্গানিজম। তাহলে মাইটোসিস ঘটছে কোথায়? দেহকোষে, ইংলিশে। তাহলে সেটাকে বলবো আমরা কি? সোমাটিক সেল বা নন রিপ্রোডাক্টিভ সেল। এখন আসি, এ সিঙ্গেল সেল ডিভিশন ইনটু টু আইডেন্টিক্যাল ডটার সেল। মাইটোসিসের মাধ্যমে একটা সিঙ্গেল সেল
ডিভাইড হয়ে দুইটা ডটার কোষে পরিণত হয়, দুইটা ডটার সেলে পরিণত হয়, এবং তারা দেখতে কিন্তু একই রকম, মায়ের মতোই হয়, প্যারেন্ট সেলের মতোই আইডেন্টিক্যাল হয়ে থাকে বা হুবহু কপি। ডটার সেলস হ্যাভ সেম নাম্বার অফ ক্রোমোজোমস as does parent cell. প্যারেন্ট সেলে যতগুলো ক্রোমোজোম ছিল ডটার সেলেও ঠিক ততগুলো ক্রোমোজোমই কি হবে, থাকবে। এই যে এখানে দেখেন, প্রথমত এটা কি দেখতে পাচ্ছেন, এখানে এটা কি প্যারেন্ট সেল না? জি স্যার। জি স্যার। প্যারেন্ট সেলের সেল সাইকেলে আসুক, সেল সাইকেলে কি হয়, প্যারেন্ট সেল এখানে কয়টা ক্রোমোজোম আছে, কয় সেট? 2 সেট না? জি স্যার। একটা লাল আর একটা কি নীল। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি পড়েছিলাম, এস ফেজে কি ঘটে, এস ফেজে ক্রোমোজোমের রেপ্লিকেশন ঘটে না? জি স্যার। এস ফেজে ক্রোমোজোমের এই যে ডিএনএ রেপ্লিকেশন হয়েছে, লাল কিন্তু ডাবল হয়েছে, আবার নীলও এটা কি হয়েছে, ডাবল হয়েছে। হয়ে এটা মাইটোসিসে গেছে, মাইটোসিসে যাওয়ার পর এটা কি হয়েছে, এই যে মাঝখান বরাবর সেল ডিভাইড হবে, এই লালের এক অংশ উপর দিকে চলে গেছে আর নিচের অংশ নিচের দিকে চলে গেছে, নীলেরও এক অংশ, এটা ক্রোমাটিড বলা হয়, ঠিক আছে। এই ক্রোমাটিড, একটা ক্রোমাটিড উপর দিকে গেছে আর একটা ক্রোমাটিড নিচের দিকে গেছে, এই পাশ দিয়েও একটা ক্রোমাটিড উপর দিকে গেছে, একটা ক্রোমাটিড নিচের দিকে গেছে। দেখেন তাহলে এরকম হবে না বলেন তো, যদি এই মাঝ বরাবর আমি যদি কেটে দিই তাহলে দুইটা লাল পাবো না, লাল ক্রোমোজোম, এই যে দুইটা ক্রোমাটিড, জি স্যার। একটা কোথায় গেছে, উপরের দিকে, আরেকটা কোথায় গেছে, নিচে। নিচের দিকে। একই ভাবে নীলের বেলাও একটা উপর দিকে গেছে, একটা নিচের দিকে গেছে। এরপরে এই যে মাঝ বরাবর এই সেলটা কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তাহলে এখন দেখেন তো, দুইটা যে নতুন ডটার সেল তৈরি হলো, এই ডটার সেল দেখতে হুবহু প্যারেন্ট সেলের মতো না? জি স্যার। জি স্যার। ডটার সেলে জি স্যার। ক্রোমোজোম ছিল, প্যারেন্ট সেলেও কি, সরি প্যারেন্ট সেলে দুইটা ক্রোমোজোম ছিল, নতুন যে দুইটা ডটার সেল তৈরি হলো সেখানেও কয়টা ক্রোমোজোম আছে, কয়টা করে? দুইটা করে। দুইটা করে আছে, তার মানে আইডেন্টিক্যাল। ওকে, এখন আসি আমরা আরো একটু ডিটেলস ভিতরে ঢুকবো, ঠিক আছে। আমরা মাইটোসিসের ভেতরে ঢুকবো, একটু মাইটোসিসই পড়বো আমরা, মিওসিস পড়তে চাচ্ছি না। মাইটোসিসের মধ্যে ঢোকার আগে আমাদের কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। দেখেন, যখন একটা কোষ নন ডিভাইডিং স্টেজে থাকে, একটা সেল মনে করেন ডিভাইড হচ্ছে না, তখন তার বৈশিষ্ট্য কিরকম হবে। আবার যখন একটা সেল ডিভিশনের জন্য প্রিপেয়ার্ড হচ্ছে, তখন তার দশা কিরকম হবে দেখি তো আমরা। যখন একটা কোষ ডিভাইড হচ্ছে না, নর্মাল অবস্থায় আছে, ডিএনএ মলিকুলস আর এক্সটেন্ডেড আনকনডেন্সড ফ্রম, সেটাকে আমরা কি বলবো, ক্রোমাটিন। তারপরে এই যে সুতার মতো দেখতে পাচ্ছেন না, এই অবস্থা আমরা তখন দেখব বলেন তো, যখন একটা সেল ডিভাইড হচ্ছে না, তখন ক্রোমোজোম গুলা কিরকম থাকবে, এরকম আনকনডেন্সড, ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তখন সেটাকে আমরা কি বলতেছি, ক্রোমাটিন। তারপরে সেল ক্যান অনলি রেপ্লিকেট and transcribe DNA when it is in the extended state. এই অবস্থায় এই সমস্ত ডিএনএ কখনোই রেপ্লিকেট হতে পারে না। রেপ্লিকেশন হওয়ার জন্য এই ডিএনএ কে অবশ্যই এক্সটেন্ড হইতে হবে, ঠিক আছে, সরি কনডেন্সড হইতে হবে, এই যেরকম হইতে হবে। যখন একটা সেল প্রিপেয়ার্ড হচ্ছে ডিভিশনের জন্য, এরকম সুতার মতো ক্রোমাটিন গুলো আর এরকম স্ট্রাকচার থাকছে না, এরা কনডেন্সড হচ্ছে, সংকুচিত হচ্ছে, হয়ে কিরকম একটা স্ট্রাকচার তৈরি করেছে দেখছেন, এই যে এরকম এক্স এর মতো দেখতে একটা স্ট্রাকচার তৈরি করেছে, বোঝা গেল? কখন এরকম হবে, যখন সেল ডিভিশন হচ্ছে না তখন থাকবে এরকম সুতার মতো, আর যখন সেল ডিভিশন হবে তখন ওই সেলের ক্রোমোজোম গুলো এরকম কনডেন্সড হয়ে এক্স আকৃতির নেবে। ইচ ক্রোমোজোম, তাহলে ডিএনএ মলিকুল কন্টেন্স টু ফ্রম ক্রোমোজোম প্রিয়র টু ডিভিশন,
Each chromosome is a single molecule of DNA, easier to sort and organize the replicate into daughter cell. ফল এরকম হয় যেন খুব সহজে তারা ডিভাইড হতে পারে। এখন আসি, তাহলে ক্রোমোজোমটা কি? তাহলে সিলোক্রোমাটিন যখন সেল ডিভিশন হবে তখন সেটা হয়ে গেল ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমটা আসলে কি? এ ক্রোমোজোম ইজ এ থ্রেড লাইক স্ট্রাকচার। থ্রেড মানে কি? সুতার মতো একটা স্ট্রাকচার ফাউন্ড ইন দি নিউক্লিয়াস অফ দি সেল। ইট ইজ মেড আপ অফ ডিএনএ। তাহলে ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ডিএনএ, which contains the genetic instruction for an organism. Chromosomes are passed down from parents to offspring during reproduction. Offspring মানে কি? Offspring মানে ডটার, বাচ্চা। তাহলে ক্রোমোজোম গুলা মা বাবা থেকে যখন বাচ্চার উৎপন্ন হয় তখন বাচ্চার দেহে কিন্তু মা বাবার মতোই ক্রোমোজোম কি হয়? স্থানান্তরিত হয়। এই জন্য এই যে বলে না ডিএনএ টেস্ট, ওই তো ক্রোমোজোম টেস্ট করা হয় যে মিল আছে কিনা। দেখেন তাহলে একটা ক্রোমোজোম দেখতে কিরকম? এক্স এর মতো। এখন এই এক্স এর মতো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে উপরের যে বাহু বা ছোট ছোট যে সমস্ত বাহু, এই সমস্ত বাহুকে বলা হয় পি আর্ম। কি আর্ম? পি আর্ম। আর্ম মানে তো বাহু জানেন। তাহলে ছোট বা শর্ট আর্মকে বলা হয় পি আর্ম, আর বড় বা লং আর্মকে কি বলা হচ্ছে? নিচের দিকে সেটাকে কি বলা হচ্ছে? কিউ আর্ম। কিউ আর্ম। ক্রোমোজোমের ভিতরে কিন্তু এই যে ডিএনএ গুলো থাকে, এই যে ক্রোমোজোমের ভিতরে কি আছে? ডিএনএ গুলো আছে। আর ক্রোমোজোমের যে দুইটা পার্ট, ঠিক আছে, এই যে একটা পার্ট, এই একটা পার্ট, এদেরকে কি বলা হয়? ক্রোমাটিড। কি বলা হয়? ক্রোমাটিড। এরা একই ক্রোমোজোমের আবার দুইটা ক্রোমাটিড, এই জন্য এদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আর যদি দুইটা ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড হতো তাহলে তাদেরকে বলা হতো নন সিস্টার ক্রোমাটিড। তারপরে ক্রোমোজোমের এই যে একদম প্রান্তে, একদম টার্মিনেটরি পয়েন্টে কি থাকে? টেলোমিয়ার থাকে, যেন এই ক্রোমোজোমগুলো স্টেবিলাইজড হয়, একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোমকে আলাদা করা যায়, এই ক্রোমোজোমগুলো সহজে যেন ব্রেকডাউন না হয়। বোঝা গেল? তাহলে এই কাজটা কে করে থাকে? ক্রোমোজোমগুলোকে ইনট্যাক্ট রাখার কাজ কে করে? টেলোমার। আর একদম মাঝখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন না, এই যেটা, এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। কি? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ার is the point or region on a chromosome that links two sister chromatids to which the spindle attaches during mitosis and meiosis. তাহলে সেন্ট্রোমিয়ার হচ্ছে একটা মিডিল সেন্টার বা মিডিল পয়েন্ট, যেখানে দুইটা সিস্টার ক্রোমাটিড, সিস্টার বললাম কেন? কারণ একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড। আর ভিন্ন ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে কি বলা হয়? নন সিস্টার ক্রোমাটিড। বোঝা গেল? তাহলে সেন্ট্রোমিয়ার কি? সেন্ট্রোমিয়ার হচ্ছে একটা সেন্ট্রাল পজিশন বা পয়েন্ট যেখানে দুইটা সিস্টার ক্রোমাটিড পরস্পরের সাথে কিভাবে অ্যাটাচ থাকে। দেখেন এই যে ক্রোমাটিড কই গেল? এই যে ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, তারপর এটা আরেকটা কি? আরেকটা ক্রোমাটিড। এই দুইটা ক্রোমাটিড পরস্পরের সাথে লিংক আছে কোন জায়গায়? পরস্পরের সাথে যুক্ত হয়ে আছে কি দিয়ে বলেন তো? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার দিয়ে। তাহলে সেন্ট্রোমিয়ার দুইটা সিস্টার ক্রোমাটিডের জয়েনিং পয়েন্ট হিসেবে কাজ করে। কি? জয়েনিং পয়েন্ট হিসেবেও কাজ করে। আবার সেন্ট্রোমিয়ার মাইটোসিস সেল ডিভিশনের সময় স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হতে ক্রোমোজোমকে সাহায্য করে। স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমগুলো মূলত সেন্ট্রোমিয়ারের মাধ্যমে যুক্ত থাকে, দেখবো আমরা। এখন আসি মাইটোসিস। তাহলে এখন কোথায় আসবো আমরা? মাইটোসিস। মাইটোসিসের আবার প্রায় 5টা বা মাইটোসিসের প্রথমত 2টা ভাগ আছে। মাইটোসিসের কয়টা ভাগ? 2টা। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, যেটা মূলত নিউক্লিয়াসের বিভাজন,
আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস, যেটা মূলত ক্রোমোজোমের বিভাজন। তাহলে মাইটোসিসের মধ্যে কয়টা ভাগ আছে? প্রথমত দুইটা, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস যেখানে ডিএনএ বিভাজিত হয় বা নিউক্লিয়াস বিভাজিত হয়, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস যেখানে সাইটোপ্লাজম বিভাজিত হয়। বোঝা গেল? এখন ক্যারিওকাইনেসিস যেটা আমরা পড়লাম, এই ক্যারিওকাইনেসিস আবার কত মধ্যে আবার চারটা ভাগ আছে। কি ক্যারিওকাইনেসিসের মধ্যে কয়টা ভাগ আছে? চারটা। একটা হচ্ছে প্রোফেজ, তারপরে একটা হচ্ছে মেটাফেজ, একটা হচ্ছে অ্যানাফেজ, আর একটা হচ্ছে কি টেলোফেজ। তাহলে মাইটোসিস সেল ডিভিশনের দুইটা ধাপ আছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের মধ্যে আবার চারটা স্টেপ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আমরা এখন মূলত প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো পড়ার চেষ্টা করব। কিভাবে? তাহলে মাইটোসিসের মাধ্যমে একটা ক্রোমোজোম একটা সেল থেকে দুইটা সেলে পরিণত হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করি। প্রথমত প্রোফেজ দেখতে পাচ্ছেন? প্রোফেজের কিছু বৈশিষ্ট্য আছে। প্রোফেজে মূলত যেহেতু ক্রোমোজোমগুলো ডিভাইড হওয়া শুরু করবে বা সেল ডিভাইড হওয়া শুরু করবে, এর জন্য ক্রোমোজোমগুলোকে কনডেন্সড হতে হয়। আদারওয়াইজ ক্রোমোজোমগুলো কিন্তু সুতার মতোই থেকে যাবে। সুতার মতো থাকলে তো আর ডিভিশন হবে না। আমরা অলরেডি আগে দেখেছি যে আনডিভাইডেড অবস্থায় ক্রোমোজোমগুলো সুতার মতো থাকে। বাট when cell will going to be divide, then chromosome must condense. ক্রোমোজোম কি অবশ্যই কি হতে হবে? কনডেন্সড হতে হবে। তারপরে স্পিন্ডল ফাইবার ফরমেশন দেখেন, তাহলে হয়ে গেল স্পিন্ডল ফাইবার। প্রোফেজে কি ঘটনাগুলো ঘটছে? প্রোফেজে এই যে ঘটনাগুলো ঘটছে, ক্রোমোজোমগুলো কনডেন্সড হচ্ছে, ছিল সুতার মতো। এই যে প্রথম অবস্থায় কি রকম ছিল? সুতার মতো। যখন কনডেন্সড হলো তখন সেগুলা মোটা হলো না, এই যে জি স্যার মোটা হয়েছে। তারপরে সেখানে স্পিন্ডল ফাইবার ফরমেট হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যেগুলাকে বলা হয় স্পিন্ডল ফাইবার। এগুলা ডিভিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইবার। তাহলে স্পিন্ডল ফাইবার সিনথেসাইজ হচ্ছে মাইক্রোটিউবিউলস রেডিয়েটিং আউট ফ্রম দি সেন্ট্রিওলস। আচ্ছা, সেন্ট্রিওল থেকে এই যে স্পিন্ডল ফাইবার তৈরি হচ্ছে, আর এই যে এগুলাকে বলা হচ্ছে সেন্ট্রিওল। গোল গোল একটু দেখতে পাচ্ছেন, এগুলো সেন্ট্রিওল। সেন্ট্রিওল থেকে কি তৈরি হচ্ছে? মাইক্রোটিউবিউলস বা স্পিন্ডল তন্তু। তারপরে ক্রোমোজোমস আর ক্যাপচার্ড বাই দি স্পিন্ডল। এই যে ক্রোমোজোম যেটা দেখতে পাইলেন এখানে, যেটা কনডেন্সড হয়েছে, সেই ক্রোমোজোমগুলা কোথায় যুক্ত হচ্ছে? আস্তে আস্তে এসে স্পিন্ডল তন্তুর সাথে, না? জি স্যার। স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোম কি দিয়ে আটকে আছে? কোন পয়েন্ট দিয়ে? একটু আগে বলছি, সেন্ট্রোমিয়ার দিয়ে। তাহলে প্রোফেজের পরের যে স্টেপ সেটার নাম কি হবে? মেটাফেজ। প্রোফেজের পরের যে ফেজ সেটাকে বলবো আমরা মেটাফেজ। মেটাফেজ মানে মধ্যবর্তী পর্যায়। মেটাফেজ মানে কি? মধ্যবর্তী পর্যায়। একটু ওয়েট করেন এক মিনিট। তাহলে মেটাফেজ হচ্ছে মধ্যবর্তী পর্যায়। কেন মধ্যবর্তী পর্যায় বলা হচ্ছে? কারণ ওই যে স্পিন্ডল তন্তুর সাথে যে ক্রোমোজোমগুলো অ্যাটাচড হয়েছিল আগের দশায় বা প্রোফেজে, সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই যে একটা স্পিন্ডল, একটা ক্রোমোজোম এখানে, একটা ক্রোমোজোম এখানে, একটা ক্রোমোজোম এখানে। বাট মেটাফেজে ক্রোমোজোমগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। ক্রোমোজোমগুলো একদম স্পিন্ডল যন্ত্রের বা সেলের মধ্য বরাবর অবস্থান করেনি। দেখেন তো সবাই সিরিয়ালি একদম মাঝ বরাবর। জি স্যার। তাহলে সেলের এই যে মাঝ বরাবর এই অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল। আর
সাইডের যে দুইটা অঞ্চল এগুলাকে বলা হয় মেরু অঞ্চল। বোঝা গেল? জি স্যার। তাহলে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলা কোথায় অবস্থান করে? একদম ইকুয়েটর রিজিয়নে বা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, এবং উইথ ওয়ান ক্রোমাটিড ফেসিং ইচ পোল। পোল মানে কি? মেরু না? পোল মানে কি? মেরু। মেরু। আর মাঝে আছে ইকুয়েটর। ক্রোমোজোমগুলা কোথায় অবস্থান করছে মেটাফেজে? তার মাঝখানে। ইকুয়েটরে। মাঝখানে তো আর আপনি পরীক্ষা লিখতে পারবেন না ইংলিশে, সেটা হবে কি ইকুয়েটর রিজিয়ন। দেখেন এই ক্রোমোজোমের কয়টা ক্রোমাটিড? দুইটা ক্রোমাটিড না? আর মাঝখানে এটা কি? সেন্ট্রোমিয়ার। তাহলে এই ক্রোমাটিড উপরের দিকে মুখ করে আছে, আর এই ক্রোমাটিড নিচের পোলের দিকে মুখ করে আছে। প্রত্যেকটা ক্রোমোজোমের বেলায় তাই। এরা কি এরকম উপর নিচে মুখ করে সারা কি সাইডে আছে? সাইডে মুখ করা অবস্থায় আছে কি? দেখেন তো, একটা ক্রোমাটিড উপর দিকে মুখ, আর একটা ক্রোমাটিড নিচের দিকে মুখ করা আছে, ফেস করা আছে। এই যে দেখেন, তাহলে ওয়ান ক্রোমাটিড ফেসিং ইচ পোল। তাহলে একটা করে ক্রোমোজোমের যে দুইটা ক্রোমাটিড আছে তারা কি করছে? দুইটা মেরুকে ফেস করে আছে। এর পরের দশা কি বলেন তো? এর পরের যে দশা সেটাকে বলা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ শব্দের বাংলা অর্থ হচ্ছে, অ্যানাফেজ শব্দের বাংলা অর্থ হচ্ছে কি? অ্যানাফেজ শব্দের বাংলা অর্থ হচ্ছে গতি পর্যায়। কি? গতি কি বলেন? গতি পর্যায়। তাহলে গতি পর্যায় কেন বলা হচ্ছে? কারণ শুরুতে এই যে মেটাফেজে যে ক্রোমোজোমগুলো মাঝ বরাবর ছিল, মেটাফেজে ক্রোমোজোমগুলো ছিল কোথায়? একদম মাঝ বরাবর না। এই অবস্থায় কিন্তু ক্রোমোজোমগুলো মাঝ বরাবর থাকে না। প্রত্যেকটা ক্রোমোজোমের যে দুইটা করে ক্রোমাটিড ছিল, এই যে দুইটা করে ক্রোমাটিড ছিল, এরা সেন্ট্রোমিয়ার বরাবর আলাদা হয়ে যাবে, ভেঙে যাবে। এই জায়গায় যখন ভেঙে যাবে তখন এই যে এরকম দেখাবে না? বলেন তো, অ্যানাফেজে এই যে ছিল কোথায় ক্রোমোজোমগুলা? মাঝ বরাবর। দুইটা ক্রোমাটিড যখন আলাদা হয়ে গেল প্রত্যেকটা ক্রোমোজোম থেকে, একটা ক্রোমাটিড উপর দিকে চলে গেল, আর একটা ক্রোমাটিড কোথায় গেল? নিচের দিকে। নিচের দিকে। প্রত্যেকটা ক্রোমোজোমের বেলায় তাই। আর উপর দিকে যাচ্ছে কারণ এই যে পোল এরকম এই যে সুতাগুলো দেখতে পাচ্ছেন না, স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার, এই স্পিন্ডল ফাইবার মূলত এই ক্রোমাটিড গুলাকে টানে, ঠিক আছে, টান দেয়। যখন টান দিবে তখন তারা পরস্পরের থেকে খুলে যায়, খুলে বিপরীত মেরুর দিকে কি করে? যাওয়া শুরু করে। বোঝা গেল? এই যে বিপরীত মেরুর দিকে যাচ্ছে, এই যাওয়ার সময় ক্রোমোজোম গুলার সাইজ বিভিন্ন রকম। এই যে যাচ্ছে মানে কি? এই ক্রোমোজোম গুলা কি এই অবস্থায় স্থির আছে না গতিশীল আছে? গতিশীল। এই জন্য অ্যানাফেজ বলা হচ্ছে এই পর্যায়কে। আর এই যাওয়া অবস্থায় অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলার সাইজ বিভিন্ন রকম হয়ে থাকে। একটা ভি শেপ যদি হয় সেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। যদি ক্রোমোজোমের স্ট্রাকচার এল এর মতো দেখতে হয় সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। সরি, ভুল আছে। এই যে এটা সঠিক। ক্রোমোজোমের স্ট্রাকচার যদি আই শেপের মতো হয় সেটাকে বলবো টেলোসেন্ট্রিক। যদি ক্রোমোজোমের স্ট্রাকচার জে এর মতো হয় সেটাকে বলবো অ্যাক্রোসেন্ট্রিক। ক্রোমোজোমের স্ট্রাকচার যদি ভি এর মতো হয় সেটাকে বলবো, এল এর মতো যদি হয় তাহলে সেটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। আর ক্রোমোজোমের স্ট্রাকচার যদি ভি এর মতো হয়, ভি অক্ষরের মতো হয়, তখন সেটাকে কি বলবো? তাহলে ভি হলে মেটাসেন্ট্রিক, এল হলে সাবমেটাসেন্ট্রিক, জে হলে অ্যাক্রোসেন্ট্রিক, আর আই হলে টেলোসেন্ট্রিক। এখানে একটু ভুল আছে। ভি হলে তাহলে অ্যাক্রোসেন্ট্রিক না হয়ে কি হবে? মেটাসেন্ট্রিক হবে। আর এল হলে সাবমেটাসেন্ট্রিক, জে হলে অ্যাক্রোসেন্ট্রিক, আই হলে টেলোসেন্ট্রিক। এটা আপনারা পড়বেন না, এই শখে ভুল আছে। পড়বেন হচ্ছে এই যেটা ভি এর মতো দেখতে মেটাসেন্ট্রিক, এল এর মতো দেখলে সাবমেটাসেন্ট্রিক, জে এর মতো দেখলে অ্যাক্রোসেন্ট্রিক, আর আই এর মতো দেখলে টেলোসেন্ট্রিক।
টেলোসেন্ট্রিক। তাহলে অ্যানাফেজ দশা শেষ হলো, অ্যানাফেজ দশার পরে আরেকটা কি দশা আছে? অ্যানাফেজ দশার পরে আরেকটা যে দশা, সেই দশার নাম হবে টেলোফেজ। ঠিক আছে, টেলোফেজে ক্রোমোজোম গুলা কিন্তু আর এরকম দশা পর্যায়ে নাই, ক্রোমোজোম গুলা কিন্তু আর, আচ্ছা আমার টাইম শেষ হয়ে যাবে, আমি আরেকবার লিংক দিব। ক্রোমোজোম গুলা কিন্তু এরকম গতিশীল অবস্থা নাই, টেলোফেজ মানে শেষ হয়ে গেছে, গতি শেষে তারা দুইটা আলাদা মেরুতে চলে গেছে, বুঝতে পারলেন? জি স্যার। দুইটা আলাদা মেরুতে চলে গেছে, তার মানে স্পিন্ডল ফাইবার ডিসইন্টিগ্রেট, নিউক্লিয়ার এনভেলপস আর অ্যারাউন্ড বোথ গ্রুপস অফ ক্রোমোজোম, ক্রোমোজোম রিভার্ট টু দেয়ার এক্সটেন্ডেড স্টেট, ছিল কনডেন্সড অবস্থায়। তাহলে আবার পূর্বের যে এক্সটেন্ডেড অবস্থা, এই যে সুতার মতো, তখন সুতার মতো হয়ে গেল না, দেখতে পাচ্ছেন না কিরকম হয়ে গেছে? তারা কি আর কনডেন্সড অবস্থায় আছে না এক্সটেন্ড অবস্থায় আছে? এই অবস্থায় দুইটা আলাদা কোষ তৈরি হয়েছে, দেখেন ছিল একটা, হলো দুইটা আলাদা নিউক্লিয়াস হয়ে গেল। পরবর্তীতে এই যে নিউক্লিয়াস ছিল একটা, হলো কয়টা? দুইটা। এই প্রসেস হচ্ছে ক্যারিওকাইনেসিস। এই প্রসেসের নাম কি? ক্যারিওকাইনেসিস। তাহলে টেলোফেজের মাধ্যমে কি ঘটনা ঘটলো? ক্যারিওকাইনেসিস হলো। এরপরে সাইটোকাইনেসিস অকার, অর্থাৎ এই বরাবর ভেঙে যাবে, এই বরাবর আলাদা হয়ে যাবে, সাইটোপ্লাজম আলাদা হয়ে যাবে। এই অবস্থায় আমরা এটাকে বলবো সাইটোকাইনেসিস। দেখেন আবার দেখানো হচ্ছে, প্রোফেজ দশায় ছিল এলোমেলো সুতার মতো, তারপরে মেটাফেজে মাঝখান বরাবর আসলো, তারপরে অ্যানাফেজে গতিশীল, এবং টেলোফেজে কি আলাদা আলাদা মেরুতে চলে যায়, আবার সুতার মতো হয়ে গেছে, এবং মাঝ বরাবর প্রথমে ক্যারিওকাইনেসিস হলো, অর্থাৎ দুইটা নিউক্লিয়াস আলাদা হয়ে গেল, এর পরবর্তীতে মাঝ বরাবর, সেলের মাঝ বরাবর আলাদা হয়ে যাবে। এটাকে আমরা কি বলবো? সাইটোকাইনেসিস। ওকে, তাহলে এখানে এটা আমরা পড়তেছি না। তাহলে মাইটোসিস কি কারো বুঝতে সমস্যা আছে? আচ্ছা, সমস্যা না থাকলে এই যে সাইটোকাইনেসিসের কথা বলছে, প্লান্ট সেলে একরকম ভাবে সাইটোকাইনেসিস হয়, অ্যানিমাল সেলে একরকম ভাবে সাইটোকাইনেসিস হয়, এটা পড়ে নিয়েন। এরপরে আসবো আমরা মিওসিসে, বাট আমরা মিওসিস পড়তে চাচ্ছি না, এটাকে আমরা আপাতত মানে বাদ দিলাম। আচ্ছা, এগুলা তাহলে আমরা আর পড়তেছি না, এই ব্যাপারগুলা অনেক কিছু পড়ার ছিল। ওকে, আচ্ছা ওই পর্যন্তই থাকুক, আমরা এই পর্যন্ত পড়বো। তাহলে আমাকে লিংক দিতে হচ্ছে না, এই পর্যন্তই ক্লাস, ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তাহলে এই 1 থেকে 4 এবং 7, 8 আর 8-এর যতটুকু পড়ালাম, এর মধ্যে থেকেই মূলত পরীক্ষায় কোশ্চেন আসবে, বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে কি বললেন, সাজেশন নাকি? জি স্যার। আচ্ছা, সাজেশন আমি দিয়ে দিব আজকে অথবা কালকে, ওই যে বললাম না, ফাইল করে। স্যার ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ।